নাদিয়া কিছু বলবে তার আগেই অন্য একজনের গলার স্বর ভেসে আসে। মেয়েসহ নাদিয়া সেদিকে তাকায়। উদয়ের চাচাতো বোন চৌধুরী বাড়ির ছোট মেয়ে রুষা ব্যঙ্গ করে বলে, কাজের মেয়ে তো কাজ করবে। গ্রামের অশিক্ষিত কাজের মেয়ে রাজপ্রাসাদের বউ হয়ে আসলেও আগে স্বভাব পরিবর্তন করতে পারেনি। কয়লা ধুলেই কি ময়লা যায় নাকি? অশিক্ষিত গায়া ভূত একটা। দেখলেই গা গুলিয়ে আসে। কি দেখে যে একে ব্রোর বউ করে নিয়ে আসলো কে জানে। কোনো যোগ্যতা আছে নাকি এই বাড়ির বউ হওয়ার? এই বাড়ির কাজের বুয়ার হওয়ারও যোগ্যতা নেই। রুষার কথা শুনে নাদিয়ার মন খারাপ হয়ে যায়। এর আগেও দুবার রুষা নাদিয়াকে ছোট করে কথা বলেছে। নাদিয়ার দিকে তাকায়ও যেন কিভাবে। গরিব ঘরের মেয়ে বলে নাদিয়াকে যেন মানুষই মনে করে না। বড়লোক বাপের অহংকারী মেয়ে রুষা চৌধুরী, অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। চৌধুরী বাড়ির সকলের থেকে আলাদা হয়েছে। অহংকার গরিমায় পা পড়ে না মাটিতে। এর জন্য বাবা মা বড় বোনের কাছে অনেক বকাও খেয়েছে। তবুও পরিবর্তন নেই। গরিব মানুষ দুই চোখে দেখতে পারে না। কোনোদিন কোনো ফকিরকে 2 টাকাও ভিক্ষা দেয়নি। কোনো ফকিরকে কখনো নিজের কাছে ঘেঁষতেও দেয় না। গরিব মানুষদের পাশ দিয়েও হাঁটে না। নাদিয়া কিচেন থেকে বেরিয়ে রুমের দিকে এগিয়ে যায়। দুই চোখে পানি টলমল করছে। মেয়েরা নিজেদের কাজে মনোযোগী হয়। তারা এই মেয়েকে খুব ভালো করেই চেনে। এই মেয়ে তারাও খুব ভালো একটা পছন্দ করে না। 1 নম্বরের অহংকারী মেয়ে একটা। মেয়েদের সাথে খুব একটা ভালো ব্যবহার করে না। গরিবদের মানুষ বলে মনেই করে না এই মেয়ে। রুষা ফ্রিজ থেকে চকলেট বের করে মেয়েদের দিকে তাকিয়ে বলে, আমার জন্য দুধ, ডিম, বাদাম আর মধু রুমে দিয়ে আসবে। মেয়ের মাথা নাড়ায়। রুষা তিরিং বিরিং করে হাঁটতে হাঁটতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। নাদিয়া রুমে এসে দেখে রুমে কেউ নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। বুঝতে পারে উদয় হয়তো গোসল করছে। কি করবে বুঝতে না পেরে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে। তাকায় দূরে রাস্তার পাশে গাছের ডালে বসে থাকা একটি শালিক পাখির দিকে। পাখিটা একাই বসে আছে, সঙ্গী নেই সাথে। হয়তো খাবারের খোঁজে দূরে কোথাও গেছে। দেখতে দেখতে পাখিটা উড়ে চোখের আড়াল হয়ে যায়। নাদিয়ারও ইচ্ছা করছে পাখিটার মতো করে উড়ে সকলের চোখের আড়ালে চলে যেতে। কেউ খুঁজলেও যেন ওকে আর না পায় কোনো দিন। ইচ্ছা থাকলেও সাহস নেই একা একা দূরে কোথাও চলে যাওয়ার। নাদিয়া ভীতু মেয়ে, খুবই ভীতু। ছোটবেলা থেকেই ভয়ে আতঙ্কে বড় হয়েছে। আপন মানুষ পর মানুষ সকলের কাছেই কটু কথা শুনতে শুনতে 22 বছর পার করেছে। আপন মানুষজনই ওকে ভালোবাসেনি, ভালো ব্যবহার করেনি, ভালোভাবে কথা বলেনি। সেখানে পর মানুষ কেনই বা ভালোবাসবে, ভালো ব্যবহার করবে, ভালোভাবে কথা বলবে? এইসব আশা করাও ভুল। তবে ওকে এই বাড়ির অনেকেই ভালোবাসে, ভালো ব্যবহার করে, ভালোভাবে কথা বলে। নাদিয়া এই কয়েকদিনে এটা বুঝে গেছে। ওর শ্বশুর ওকে খুব একটা পছন্দ করে না, কিন্তু শাশুড়ি, চাচি শাশুড়ি আর উষা অমায়িক মানুষ। ওকে খুব ভালোবাসে। ওর সব কিছুতেই খেয়াল রাখে। রুষা বাদে বাকি কেউই খারাপ আচরণ করে না। উদয় আগে বাজে বিহেভ করলেও দুদিন ধরে কিছু বলে না। বাবার বাড়ি থেকে এই বাড়িতে খুব ভালোই সুখে আছে। অন্তত জন্মদাতা পিতার কাছ থেকে বকাবকি শুনতে হয় না, খাওয়ার কথা শুনতে হয় না, তার সামনে পড়ার ভয় থাকে না। এখন আর বাবার ভয়ে ততষ্ট হয়ে থাকতে হয় না। ছোট ভাইয়ের হাতে মায়ের খাওয়ারও ভয় নেই। খিদে পেটে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না। কখন 2 মুঠো ভাত খেতে দেবে। এখন 3 বেলা পেট পুড়ে ভাত খায়। 3 বেলা প্লেটে নানান রকমের খাবার সাজিয়ে টেবিলে বসিয়ে খেতে দেয়। নানান রকমের ফল, দুধ, ডিম খেতে দেয়। খেতে না চাইলেও জোর করে খাওয়ায়। দামি দামি ড্রেস, ক্রিম, ফেস ওয়াশ, সাবান, শ্যাম্পু আরও কত কিছু ব্যবহার করে। রাতে নিশ্চিন্তে ঘুমায়। সকালে ঘুম থেকে উঠে কাজ করার তাড়া নেই। ভয়ে আতঙ্কে থাকতে হয় না। এখন আর দুঃখ কষ্ট হয় না খুব একটা। কোনো কিছু নিয়ে আফসোসও হয় না। যা যা পেয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। যা কল্পনাও করেনি তাই পেয়েছে। চোখের পানি মুছে নেয়। সকালে চুলগুলো আঁচড়ানো হয়নি। ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। বেডের দিকে তাকিয়ে দেখে উদয় বসে আছে। প্রহর রুমে নেই। হয়তো নিজের রুমে চলে গেছে। নাহলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। চিরুনি নিয়ে চুলগুলো আঁচড়াতে শুরু করে। কার্লি চুলগুলো জট পাকিয়ে গেছে প্রায়। আঁচড়াতে বেশ বেগ পেতে হচ্ছে। অনেকটা সময় নিয়ে চুলগুলো আঁচড়ায়। উদয় বেডে বসে বসে নাদিয়ার চুল আঁচড়ানো দেখে। নাদিয়া চিরুনিটা রেখে ওয়াশরুমে প্রবেশ করে। হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে আবার। ক্রিম লাগিয়ে নেয় হাত মুখে। উদয়ের দিকে তাকাতে চোখাচোখি হয় দুজনের। নাদিয়া চোখ সরিয়ে নেয়। উদয় নিজেও চোখ সরিয়ে নেয়। 1 মগ কফি নিয়ে আসো আমার জন্য। মাথাটা ভার ভার হয়ে আছে। নাদিয়া কফি আনার জন্য রুম থেকে বেরিয়ে যায়। উদয় বেডে হেলান দিয়ে বসে কিছু একটা ভাবতে থাকে। কয়েক মিনিট পরে কফি হাতে রুমে ফিরে আসে নাদিয়া। উদয়ের হাতে কফির মগটা দিয়ে আবার রুম থেকে বেরিয়ে যায়। উদয় নিজের ফোনটা হাতে তুলে নেয়। উষার নাম্বার ডায়াল করে। ভাইয়ের কল পেতেই ভাইয়ের রুমে চলে আসে উষা। জি ভাইয়া বলো।
উদয় কফির মগের দিকে দৃষ্টি স্থির করে বলে, ফ্রি আছিস তুই? আমি তো সারাদিনই ফ্রিই থাকি। নাদিয়াকে সেলুনে নিয়ে যাবি কেন? ওর চুল প্রচুর কার্লি, আঁচড়াতে কষ্ট হয়। যা করলে চুল সিল্কি হবে, আঁচড়াতে বেগ পেতে হবে না, সেটাই করে নিয়ে আসবি। আচ্ছা, এখন যা। উষা চলে যায়। উদয়ের কফি শেষ হওয়ার আগে নাদিয়া খাবার নিয়ে আসে উদয়ের জন্য। কফি শেষ হতেই খাওয়া শুরু করে নাদিয়া। কোনো কথা ছাড়াই খাওয়া শেষ করে উদয়। ৮টার উপর বেজে গেছে। ১০টার আগে অফিসে পৌঁছাতে হবে। তুমিও খেয়ে আসো। নাদিয়া খালি প্লেট বাটি নিয়ে চলে যায়। উদয় মেডিসিন খেয়ে নেয়। খাওয়া শেষ করে রুমে আসতেই নাদিয়ার চোখ আটকায় উদয়ের উপর। ফর্মাল ড্রেসে ডিভানের উপরে বসে আছে। দেখতেও কোনো হিরোর থেকে কম লাগছে না। হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, গলার কাছে দুটো বোতাম খুলে রেখেছে। স্লিভ কনুই পর্যন্ত ফোল্ড করা। চুলগুলো স্পাইক করেছে। মিষ্টি পারফিউমের ঘ্রাণ। এভাবে তৈরি হয়েছে কেন? কোথাও যাবে নাকি? নাদিয়াকে দেখেই কাছে ডাকে উদয়। এসে গেছো? এদিকে আসো। নাদিয়া এগিয়ে যায়। ঘড়িটা পরতে পারছি না, একটু পরিয়ে দাও তো। প্রহর চলে গেল, আর আসছেও না। নাদিয়া ঘড়িটা হাতে নেয়। উদয় বাঁ হাত এগিয়ে দেয়। ঘড়ি লাগাতে গেলে আর পারে না। কিভাবে লাগাতে হবে বুঝতে পারছি না। লাগাতে পারো না? নাদিয়া দুদিকে মাথা নাড়ায়, তারপর বলে, এমন ঘড়ি তো এর আগে কখনো দেখিনি। এটা এমন কেন? কিভাবে লাগাতে হয় বুঝতে পারছি না। আমার হাতে দাও, দেখিয়ে দিচ্ছি। নাদিয়া উদয়ের হাতে ঘড়িটা দেয়। উদয় বুঝিয়ে দেয় কিভাবে লাগাতে হবে। এটা তো লাগানো একদম সহজ। নাদিয়া ঘড়িটা পরিয়ে দেয়। আলমারিতে মোজা আছে, একটু বের করে দাও তো। নাদিয়া মোজা এনে দেয়। উদয় এক হাত দিয়ে মোজা পরতে চেষ্টা করে, প্রায় পরেও ফেলে। আমাকে দিন, আমি পরিয়ে দিচ্ছি। উদয় নাদিয়ার মুখের দিকে তাকায়। লাগবে না, আমি পারবো। এক হাত দিয়ে পড়তে সমস্যা হচ্ছে তো, আমি পরিয়ে দিচ্ছি। উদয় দেয়। উদয় দিয়ে দেয় নাদিয়ার হাতে। নাদিয়া নিচে বসে দুই পায়ের মোজা পরিয়ে দেয়। উষা তোমাকে সেলুনে নিয়ে যাবে, ওর সাথে চলে যেও। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। কেন নিয়ে যাবে কিছুই জিজ্ঞাসা করে না। এর মধ্যে রুমে প্রবেশ ঘটে প্রহরের। দুই ভাইয়ের একই রকম গেটআপ। ফাইলস, ল্যাপটপ সবকিছু আগেই কারে রেখে এসেছে। ব্রো, তোমার হয়েছে? চলো তাহলে। ড্যাড আর চাচ্ছু চলে গেছে। চল। উদয়কে এক পাশ থেকে ধরে প্রহর। দুই ভাই এগিয়ে যায় ডোরের দিকে। উদয় ডোরের কাছে গিয়ে পেছনে ফিরে তাকায় নাদিয়ার দিকে। তারপর আবার সামনের দিকে তাকিয়ে এগিয়ে যায়। ২টার পরপরই অফিস থেকে ফিরে আসে উদয়। মিটিং শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্রহর ওকে রুমে এনে ফ্রেশ হতে সাহায্য করে। তারপর আবার অফিসে চলে গেছে। উদয় পা ঝুলিয়ে বেডে বসে থাকে। নাদিয়া এখনো বাড়ি ফেরেনি। কখন ফিরবে কে জানে। কয়েক মিনিট বসে থাকার পর আর বসে থাকতে ইচ্ছা করছে না। তাই চিত হয়ে শুয়ে পড়ে। কতক্ষণ সিলিং এর দিকে তাকিয়ে থাকার পর চোখ বন্ধ করে নেয়। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর চোখ খুলে তাকায়। ঘুম আসছে না। শুয়েও থাকতে ইচ্ছা করছে না। কেমন যেন লাগছে, ভালো লাগছে না। শোয়া থেকে উঠে বসে আবার। পাশ থেকে ফোনটা হাতে নিয়ে টাইম দেখে নেয়। প্রায় ৩টা বেজে গেছে। নাদিয়া ফিরছে না কেন এখনো? কখন বেরিয়েছে বাড়ি থেকে? উদয় নিজের উপর নিজেই বিরক্ত হয় আবার। নাদিয়া যখনই ফিরুক, তাতে ওর কি? না ফিরলে না ফিরবে, তাতেও ওর কিছু যায় আসে না। বেডের পাশে রাখা হুইল চেয়ারটার দিকে তাকায়। ২-৩ বার হয়তো ইউজ করা হয়েছিল, তারপর আর ইউজ করেনি। করতে ইচ্ছেও করেনি। প্রতিবন্ধীদের মতো হুইল চেয়ারে চলাফেরা করতে ইচ্ছা করেনি। যখনই হুইল চেয়ারটা দেখতো, তখনই নিজেকে অক্ষম, ব্যর্থ মনে হতো। নিজের উপর রাগ হতো, নিজেকে অকাজের মনে হতো। বারবার মনে হতো এমন জীবনের প্রয়োজন নেই।